বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM, শুধু 2 ঘন্টা হাতে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আরে সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী। এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস।
আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতের ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়। ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না, তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো। জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল, আরও বিড়বিড় করতে লাগলো, হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল। ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল,
যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও, আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই, আমি তোকে ছেড়ে দেব, শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়। এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও ওকে, মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়। রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। দুবার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু, এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি।
এবার যেতে দাও আমাকে। ওই ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়। আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা। এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়। তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল, রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজু স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে? ডাক্তারকে ভগবানও বলা হয়। এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয়। কিন্তু কি হতো যদি জীবন দান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায়? যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বেশ বের হয়। ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল। কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে, কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল। দাঁড়াও সিস্টার, এটা কি করছো? নাথিং ডক্টর, পেন কিলার দিচ্ছিলাম। সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে। তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে। নো নো, তুমি জেনারেল ওয়ার্ডে যাও, আমি একে সামলে নেব। ওকে ডক্টর। হ্যাঁ বিবেক, বল। দাদা, তুমি কাজ করে দিয়েছো? না, এখনো না। তাহলে কবে করবে দাদা? যদি ওর জ্ঞান ফিরে যায় আর ও পুলিশকে সব বলে দেয় না, তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা। শুধু 5 ঘন্টা আগের কথা। বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা বিবেককে আস্তে গাড়ি চালানোর জন্য জিদ করছিল, কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল। বারবার বিয়ার খাওয়ার জিদ করছিল। আরে বিয়ার খেলে কিছু হয় না, আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড ড্রিঙ্ক। দেখো আমি এখন অবধি 3টে খেয়ে ফেলেছি, কিছুই হয়নি তো। হয়েছে কিছু বলো? বিবেক, আমি বাচ্চা নই। দরকারের থেকে বেশি খেলে বিয়েরেও নেশা হয়ে যায়। তুমি শুধু গাড়ি আসতে চালাও প্লিজ, আমার ভয় করছে। আরে তুমি কি এটা শোনোনি নাকি? ভয়ের পরে জিত আছে। আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও। এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা। আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে। বিবেক, কি করছো তুমি? বিবেক, হাত ছাড়ো আমার। তোমার নেশা হয়ে গেছে বিবেক, ছাড়ো। আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি। আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা একটা টাকার লাভ ওঠানোর জন্য এনেছি।
আজকে আমি তোর থেকে নিজের তেষ্টা মেটাবো। বিবেক, কি যাতা বলছো? ছাড়ো আমাকে। জানোয়ারদের মতো বিহেভ করো না, লিভ মি। ছাড়ো আমাকে। আমি জানোয়ার, জানোয়ার আমি। হ্যাঁ, তুমি জানোয়ার। তাছাড়া একটা কথা বলি, তোমার থেকে ভালো তো কুকুররা হয়। তোমাদের মতো ঠকবাজের থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয়। ছাড়ো আমায় বিবেক, আমি বললাম না ছাড়ো আমায়। সোমা, তোকে তো থাপ্পড় লাগা মাত্র বিবেককে ছটকা লেগে যায়। ও সোমার হাত ছেড়ে দেয়। সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগলো। গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল। ওর মাথায় জানোয়ার আর কুকুরের কথাটা ঘুর ঘুর করে। নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক অ্যাক্সিলারেটরে পা রেখে দেয় আর এক ঝটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায়। সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায়। গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয়। সোমা নিচে পড়ে যায়। বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে। বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারলো যে সোমা বেঁচে যাবে, ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে। দাদা, দাদা প্লিজ, আমাকে মা বাবার দিব্যি। দাদা প্লিজ মেরে দাও ওকে, না হলে পুলিশ আমাকে ছাড়বে না। দাদা, মেরে দিচ্ছি, কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না। প্রমিস দাদা, কর প্রমিস, কখনো এরকম করব না। ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ, অথচ ভুলটা তোমার ভাই করেছে। ও আমার ভাই হয়। অংশুমান একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সাহস জুটিয়ে সোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয় আর ইঞ্জেকশনের প্রভাবে সোমার নিঃশ্বাস থামতে লেগে যায় আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে আর ও মরে যায়। লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়। অংশুমান সোমার শিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তক্ষুনি বিবেককে ফোন করতে লাগে। হ্যাঁ হ্যাঁ দাদা বলো। আমি ওকে মেরে দিয়েছি, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এই বদমাশ মেয়েটা আমাকে ফাঁসিয়েই দিয়েছিল। তুমি তো সত্যিই ফেসে গেছো। দাদা, দাদা এটা কি হচ্ছে? দাদা, দাদা, দাদা এটা কি? মৃত্যুর শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। যখনই সময় ইশারা করলো, ওই রুমে রাখা ইনজেকশন, সিজার আর নাইফ হাওয়ায় নিজের থেকে উড়তে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাঁথা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায়। ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায়। দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায়। একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করলো আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল। কিন্তু কথায় বলে না, ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল। খারাপের অন্ত চিরকাল খারাপই হয়। কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান, তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময়
এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন, প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম, কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব, প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে। ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ি অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই। চলো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ, মা ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি, আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি
খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। শুনেছিলাম যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোনো ইমানদার পুলিশ অফিসওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি, যে মুম্বাইয়ে যারা ড্রাগ সাপ্লাই করতো তাদের ঘুম নষ্ট করে রেখেছিল, মরার আগেও আর মরার পরেও। টাকা পুরো আছে, পুরো 250 গ্রাম আছে, কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি? পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে, ওখানেই যেখানে কেউ বিক্রি করে না। মানে বান্দ্রা পোর্ট। পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে। যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি, এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাঁশ থাকে। আইএএস অফিসারের ভূত আছে ওখানে। জানি রে, ওই আইএএস অফিসার না যাকে 80-তে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা পোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল। আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু। হ্যাঁ, এইসব বাজে কথা গো বর্দা, ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। আজ আমরা ওখান থেকে শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড়, আমার কথাটা বোঝ, ওদিকে যাস না। ছাড়ো না বর্দা, তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো, নোটগুলোর আদান প্রদান দেখো। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা পোর্টে আইএএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে, সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না। আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো। এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা। আসছি। এই দাঁড়া, আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না, তাই এটা রাখ, মরার আগে পুরো মজা নিয়ে নে। থ্যাংক ইউ দাদা। বড় দাদা পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোর্টে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া। কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল। ও কি করেই বা থেমে থাকতো? আরে পাপ্পুদা, কোনো নেশাখোর লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না। হ্যাঁ তো, সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে। এখন তো আমাকেও ভয় লাগতে শুরু হয়ে গেছে। আমার এখানে আসা উচিত হয়নি। ভাই, রণসিংহ সত্যি এসে গেলে তখন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কেউ এসেছে? সব বাজে কথারে আমার লিমকা গজা। এখানে কোনো ভূত থাকে না, এই সব মন গড়া গল্প। যাই হোক, এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে, লাগাবো। কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে। কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস? আছে তো দাদা, এই যে 355 টাকা। আর আমার কাছে দাদা 150 আছে। যেটা আছে বনির জন্য যথেষ্ট। এটা ধর, এখন এটা বিক্রি কর বা খা। মাল তোদের, পুরো 5000 টাকার পরিষ্কার মাল। মজা কর। চল এবার, কাল নতুন ভাবে ফিল্ডিং করব। ও গড, রণসিংহ! রণসিংহের এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের 3 জনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে। মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও তাহলে এখানে এসে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের। এবার তোর নম্বর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয়, দুটো নয়, বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো, কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে।